ইংলিশ গ্রামারের এই পার্টটা নিয়ে মানে হ্যাভ নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। অনেকেই হ্যাভের সমস্ত ব্যবহার জানেন না বা অনেকেই হ্যাভের ব্যবহার করার সময় ভুল করে ফেলেন। তাই আজ আমরা হ্যাভের ব্যবহার শিখব, কারণ ইংলিশ বলতে গেলে বা লিখতে গেলে হ্যাভের ব্যবহার জানাটা খুবই জরুরি এবং আমি চেষ্টা করব হ্যাভের ব্যবহারগুলিকে খুব সিম্পল ভাবে এবং সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি এই ভিডিওটা দেখার পর হ্যাভ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাভের প্রথম ব্যবহার, যখন আমরা বলবো আমাদের কাছে কিছু আছে। এটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমি 3 ধরনের বাক্য ব্যবহার করছি। আমার কাছে গাড়ি আছে, আমার একটি ছেলে বা মেয়ে আছে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ আমার কিছু সমস্যা আছে। তিনটে ক্ষেত্রেই কিন্তু আছের ব্যবহার করলাম। তো যখন আমরা এই ধরনের বাক্য বলবো যে আমার কাছে এই জিনিসটা আছে, আমার কাছে কিছু আছে, তখন আমরা হ্যাভের ব্যবহার করব। প্রথম বাক্যটা বলেছিলাম আমার একটি গাড়ি আছে, I have a car। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাভ, অবজেক্ট। মানে যে জিনিসটা আপনার কাছে আছে সেটা সাবজেক্ট, হ্যাভ, অবজেক্ট। একইভাবে যদি আপনি বলেন আমার কাছে বাড়ি আছে, আমার কাছে পেন আছে, বই আছে, খাতা আছে, জাস্ট আই হ্যাভ তারপরে সেই অবজেক্টটা, যে জিনিসটা আপনার কাছে আছে। নেক্সট কি এক্সাম্পল বলেছিলাম? আমার একটি ছেলে বা একটি মেয়ে আছে, আই হ্যাভ আ ডটার বা আই হ্যাভ আ সান। একই সেম স্ট্রাকচার। আমার কিছু সমস্যা আছে, আই হ্যাভ সাম প্রবলেম, একই স্ট্রাকচার। দেখুন, যারা বলেন না ইংলিশ খুব কঠিন, ইংলিশ বলতে পারি না কারণ এটা খুবই একটা কমপ্লেক্স ব্যাপার, জটিল ব্যাপার, এর থেকে সোজা আর কি হবে? আই হ্যাভ তারপর অবজেক্ট, যে জিনিসটা আপনার কাছে আছে, এর থেকে সোজা আর কি হতে পারে? তো যারা মনে করেন যে ইংলিশটা কঠিন, একেবারেই কঠিন না। একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে এটা অটোমেটিক্যালি আপনার কাছে ইজি হয়ে যাবে। দেখলেন কত সহজে হ্যাভের প্রথম ব্যবহারটা শিখে ফেললাম। এবার হ্যাভের দ্বিতীয় ব্যবহার, আছে। মানে প্রথমে শিখেছিলাম আমার কাছে আছে, এর অপোজিট যদি বলি আমার কাছে নেই। বলি না আমরা এই ধরনের বাক্য অনেক সময়, আমার কাছে এখন এই জিনিসটা নেই, আমার একটি বাড়ি নেই, আমার একটি গাড়ি নেই। তো যখন আমরা বলবো যে আমার কাছে এই জিনিসটা নেই, তখন হ্যাভের অপোজিট কি, হ্যাভের উল্টোটা কি? কিছুই না। আই এবং এই হ্যাভের মাঝখানে একটা ডু নট অ্যাড করতে হবে। হ্যাভের অপোজিটটা হলো ডোন্ট হ্যাভ। আছে, হ্যাভ, নেই, ডোন্ট হ্যাভ। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, কিন্তু যদি বলি আমার বাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ হাউস। আই এবং হ্যাভের মাঝখানে ডোন্ট, ডু নট অ্যাড করে দিলেই আছের অপোজিট নেই, এটা দিয়ে আপনি বাক্য বলতে পারবেন। স্ট্রাকচার কি তাহলে? সাবজেক্ট, ডোন্ট, তারপর হ্যাভ, তারপরে অবজেক্ট। ওই সেম স্ট্রাকচার, শুধু আই আর হ্যাভের মাঝখানে ডোন্ট ঢুকে গেছে, যেহেতু নেই আমরা বলছি। আমার মাথা ব্যথা নেই, আই ডোন্ট হ্যাভ হেডেক। আমার মাথা ব্যথা আছে, আই হ্যাভ হেডেক। নেই, ডোন্ট হ্যাভ। আমার মাথা ব্যথা নেই, আই ডোন্ট হ্যাভ হেডেক। আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ কার। কতটা ইজি দেখছেন? মানে আছেতে যেটা বলছেন সেটা অপোজিট করে ডোন্ট হ্যাভ করে বলে দিলেই হয়ে গেল। আমার এই বইটা আছে, আই হ্যাভ দিস বুক। আমার এই বইটা নেই, আই ডোন্ট হ্যাভ দিস বুক। ইজি লাগছে তো? আমি জানি ইজি লাগছে, কারণ ইংলিশটা খুব একটা কঠিন নয়, বিলিভ মি। এবার চলুন হ্যাভের থার্ড ব্যবহারটা জেনে নিই। হ্যাভের সাথে জাস্ট আইএনজি অ্যাড করলে একটা নতুন ইন্টারেস্টিং স্ট্রাকচার তৈরি হয়ে যায়। যখন আমরা কোনো কিছু খাই, কোনো কিছু ড্রিঙ্ক করি বা কারোর কাছ থেকে কোনো কিছু রিসিভ করি, আমাদের কোনো রকম কোনো প্রবলেম চলে লাইফে, বা আমরা কারোর কাছ থেকে কিছু নিই, এই সব ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভের ব্যবহার করি। কিভাবে? ধরুন আপনি বলছেন আমি এখন 1 কাপ চা খাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখন 1 কাপ চা খাচ্ছি এর ইংলিশ কি হবে? আই অ্যাম ড্রিঙ্কিং আ কাপ অফ টি। তো এটা না বলে আমরা হ্যাভের ব্যবহার করতে পারি। সেই সময় আমাদের হ্যাভের সাথে জাস্ট আইএনজি অ্যাড করে দিতে হবে। আমি 1 কাপ চা খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি। আমি জুস খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং জুস। এখানে স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট, তারপর বি ভার্ব, অ্যাম ইজ আর, বি ভার্ব, তারপরে হ্যাভের সাথে আইএনজি মানে হ্যাভিং, তারপর অবজেক্ট। সাবজেক্ট, বি ভার্ব, হ্যাভিং, অবজেক্ট। ধরুন আপনি বলছেন আমি আমার লাঞ্চ করছি, এখন আমি লাঞ্চ করছি, ব্রেকফাস্ট করছি। কি বলবেন? আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ। আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ। আমি ব্রেকফাস্ট করছি, আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট। আমার কিছু সমস্যা চলছে, আমার কিছু প্রবলেম চলছে, প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বলবো আই অ্যাম হ্যাভিং সাম প্রবলেম। আই অ্যাম হ্যাভিং সাম প্রবলেম। তো এইভাবেই ওই যে যেগুলো বললাম, কিছু আপনি খাচ্ছেন, কিছু
পান করছেন, কিছু কারো কাছ থেকে নিচ্ছেন, কোনো প্রবলেম চলছে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনি হ্যাভের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হ্যাভের সাথে আইএনজি অ্যাড করতে হবে। দেখলেন কত সহজে হ্যাভের আরেকটা ব্যবহার শিখে ফেললাম। হ্যাভের ফোর্থ ব্যবহার, যদি আপনি হ্যাভের সাথে জাস্ট টু অ্যাড করেন, একটা সিম্পল ওয়ার্ড টু, হ্যাভের সাথে টু অ্যাড করে আরো একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার আপনি তৈরি করে ফেলতে পারেন। সেগুলো কোন ক্ষেত্রে? যখন আপনি জোর দিয়ে বলছেন আমাকে এই কাজটা করতেই হবে বা তোমাকে এই কাজটা করতেই হবে, তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু এর ব্যবহার করি। এটারও স্ট্রাকচার খুবই ইজি, সাবজেক্ট হ্যাভ টু, তারপরে ভার্ব, মানে যে কাজটা করতে হবে সেই কাজটা, সাবজেক্ট হ্যাভ টু, ভার্ব V1। ফর এক্সাম্পল, আমাকে ইংলিশ শিখতেই হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। I have to, I subject have to, তারপর learn verb, I have to learn, I have to learn English। আমাকে যেতেই হবে, I have to go, আমাকে কথা বলতেই হবে, I have to talk। আমাকে পড়তেই হবে, I have to study, মানে যে কাজটা আপনি জোর দিয়ে বলছেন এটা তোমাকে করতে হবে বা এটা আমাকে করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব have to। have এর 5 নম্বর ব্যবহার হলো, আমরা অনেক সময় বলি না, দেখিস, তুই দেখে নিস, ভবিষ্যতে আমার এটা হবে বা আমার এটা থাকবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই বলি যে ভবিষ্যতে আমার একটা বাড়ি হবে, ভবিষ্যতে আমার কাছে একটা গাড়ি থাকবে। তো এই ধরনের বাক্যগুলো যখন বলবো তখন আমরা হ্যাভ এর আগে জাস্ট একটা উইল অ্যাড করে দেবো, উইল হ্যাভ। কতটা ইজি, সাবজেক্ট উইল হ্যাভ, তারপরে অবজেক্ট, সাবজেক্ট উইল হ্যাভ, অবজেক্ট। তুই দেখে নিস ভবিষ্যতে আমার একটা গাড়ি থাকবে, I will have a car, আমার একটা গাড়ি থাকবে, I will have a car। আমার একটা বাড়ি হবে, I will have a house। আমার একটা ভালো ভবিষ্যৎ হবে, I will have a good future। ভবিষ্যতে যে জিনিসটা আপনার হবে বলে আপনার মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব will have এর, সাবজেক্ট will have, অবজেক্ট। আরেকটি জিনিস লক্ষ্য করেছেন, যতগুলো স্ট্রাকচার বললাম, মানে 5টা স্ট্রাকচার বললাম, have এর 5টা নিয়ম বললাম, কোনো স্ট্রাকচারই কিন্তু কঠিন নয়, সিম্পল। সাবজেক্ট, তারপরে হ্যাভ এর নিয়মটা, অবজেক্ট, সাবজেক্ট, হ্যাভ এর নিয়ম, তারপর ভার্ব, খুবই ইজি। মানে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, এগুলো কিন্তু একেবারেই ভোলার নয় এবং খুব ইজিলি আপনি এটা বলতে পারবেন বা লিখতে পারবেন। এবার শিখবো হ্যাভ এর ব্যবহার কিন্তু একটা টেন্সে। কি টেন্স পরে বলছি। যখন আপনার কোনো কাজ শেষ হয়ে গেছে, তার ফল বা রেশ এখনো রয়ে গেছে, মানে আমি যদি আপনাকে বলি আপনি কি খাবেন, আপনি বললেন না আমি খাবো না কারণ আমি একটু আগে খেয়েছি, মানে আপনার খাওয়াটা শেষ হয়ে গেলেও খেয়েছেন, তার জন্য যে আপনার পেটটা ভরে আছে সেই জন্য আপনি বলছেন আমি এখন আর খাবো না, কারণ আপনার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলেও তার ফল হিসেবে আপনার পেটটা ভরে আছে। তো যে কাজটা সবেমাত্র না হয় কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেশ এখনো রয়েছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করি। তখন কিভাবে ব্যবহার করব? তখন হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, হ্যাভ প্লাস V3, সাবজেক্ট হ্যাভ, V3 অবজেক্ট। ইজি না? সাবজেক্ট হ্যাভ, V3 অবজেক্ট। এক্সাম্পলে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি ভাত খেয়েছি, I have eaten rice, আমি, I, তারপরে have তো থাকবেই, আর eat এর past participle হলো eat, ate, eaten, আর অবজেক্ট হলো rice, I have eaten rice। আমি ওখানে গিয়েছি, আমি, I, have, go, went, gone, গানটা হলো ভার্বের থার্ড ফর্ম, I have gone, দেয়ারটা হলো অবজেক্ট, I have gone there। কতটা ইজি, সাবজেক্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে বসাবেন, কারণ সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না। আমি লিখেছি, I have written, write, wrote, written, writtenটা হলো V3। আমি রান্না করেছি, I have cooked, আমি দিয়েছি, I have given। এই ধরনের টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আশা করছি তারপরে টেন্স নিয়েও আপনাদের কোনো প্রবলেম থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলাদা করে ভিডিও পোস্ট করা আছে। সত্যি কথা বলুন তো, এর থেকে ইজি কি হয়? আমরা যদি এখনো বলি যে ইংলিশটা খুব টাফ, খুব কঠিন, আমার মনে হয় না এরপরে, মানে এই ক্লাসটা দেখার পর আপনারা এই কথা আর বলবেন, কারণ খুবই ইজি হ্যাভের এই সমস্ত ব্যবহারগুলো, এবং আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে প্রেজেন্ট করতে। একবার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে থাকুন, খাতা পেনে এবং মুখে প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন হ্যাভের এই 6টা ব্যবহার আপনার কাছে একেবারে জলভাত হয়ে গেছে।
হ্যাভের যে 6টি নিয়ম শিখলেন সেগুলোর প্রত্যেকটি দিয়ে একটি একটি করে বাক্য লিখে কমেন্টে জানান। আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে, তাহলে আমি সেটা কারেক্ট করে আপনাদেরকে রিপ্লাই করতে পারবো যদি কোথাও ভুল হয়ে থাকে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনিও সেটা রেকটিফাই করতে পারবেন, সেই কারণে তাড়াতাড়ি কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করার অনুরোধ করব। যারা এই চ্যানেলে বা পেজে নতুন তাদের বলবো পেজটিকে ফলো করতে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে এরকম ভাবেই খুব সহজে আপনি ইংলিশ শিখতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন। কিপ লার্নিং ইংলিশ, কিপ গ্রোয়িং। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।